ঢাকা কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্ররা যাদের সমাজবিজ্ঞান রয়েছে তাদেরকে আজকে আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আকম রফিকুল আলম, সহযোগী অধ্যাপক, সমাজবিজ্ঞান, ঢাকা কলেজ। আশা করি আমার প্রিয় ছাত্ররা তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। যথারীতি প্রতি বুধবারের ন্যায় আজকেও আমি তোমাদের সামনে হাজির হয়েছি সমাজবিজ্ঞান একাদশ শ্রেণীর প্রথম পত্রের ক্লাস নেওয়ার জন্য। তোমরা জানো যে আমরা গত ক্লাসে একটা নতুন চ্যাপ্টার শুরু করেছি। সেইখানে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম, তোমরা জানো যে কি বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম, যে আমরা সামাজিক স্তরবিন্যাস এই কনসেপ্টটা নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম। সেখানে গত ক্লাসে আমরা সামাজিক স্তরবিন্যাস কি, সামাজিক স্তরবিন্যাসের ধরনগুলো তোমাদের সামনে আলোচনা করেছি। তো তোমরা জানো যে তারপরে সামাজিক স্তরবিন্যাস কয় ধরনের, আমরা বলেছি 4 ধরনের। কি কি ছিল? দাসপ্রথা, জাতিপর্ণ প্রথা, তারপরে হচ্ছে সামন্ত প্রথা, আচ্ছা সামাজিক শ্রেণী। তো সেইখানে আমরা এগুলোর বৈশিষ্ট্য ডিটেলস আলোচনা করেছি। তো আজকে আমরা আরেকটা কনসেপ্ট আমাদের গত ক্লাসে আমরা শেষ করতে পারিনি, সেটা হচ্ছে সামাজিক পদমর্যাদা, যেটাকে ইংলিশে বলা হয় সোশ্যাল স্ট্যাটাস। এইটা আলোচনা করব। তারপরে জাতি, বর্ণ এবং শ্রেণীর মধ্যে পার্থক্য, সেটা আমরা আলোচনা করব। তারপরে আমরা সামাজিক অসমতা, আরেকটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আসো আমরা প্রথমে শুরু করি সামাজিক পদমর্যাদা, সোশ্যাল স্ট্যাটাস। এটাও একটা গুরুত্বপূর্ণ, তোমাদের জেনে রাখা ভালো। অনেক সময় আসলে কি সোশ্যাল ক্লাস এবং সোশ্যাল স্ট্যাটাসের মধ্যে একটু কনফিউশন তৈরি হয়। অনেক সময় অনেকে এটাকে এক করে ঘুরিয়ে ফেলেন বা আলাদা করে ব্যাখ্যা করতে পারেন না। তাহলে সামাজিক পদমর্যাদা কি? বিষয়টা হচ্ছে যে বিষয়, বৈশিষ্ট্য এবং গুণের ভিত্তিতে কোনো ব্যক্তিকে সমাজে একটা বিশেষ স্তর বা অবস্থানে কি করা হয়, গণ্য করা হয় তাকে কি বলা হয়? পদমর্যাদা বলে। আমি আবারও বলছি তোমাদেরকে, যে বিষয়, বৈশিষ্ট্য এবং গুণের ভিত্তিতে কোনো ব্যক্তিকে সমাজে কোনো একটা বিশেষ স্তর বা অবস্থানে গণ্য করা হয়, তাকে কি বলে? তাকেই পদমর্যাদা বলে। ক্লিয়ার? এখন এগুলা কি বয়স, স্ত্রী পুরুষ ভেদ, জন্ম, পেশা বা পারদর্শিতার ভিত্তিতে সমাজে কোন ব্যক্তির কি হয়? অবস্থান দেওয়া হয়, ঠিক আছে, বা অবস্থান থাকে। এবং সেটাই আসলে কি, সেটাকে আসলে পদমর্যাদা নামে আখ্যা দেওয়া চলে। অর্থাৎ কি হচ্ছে, যে ব্যক্তির কাজ, ব্যক্তি যে কাজ করতেছে বা ব্যক্তির যে ভূমিকা, যে মাত্রায় ব্যক্তির কাজ বা ভূমিকাকে যে মাত্রায় কি দেওয়া হয়, গুরুত্ব দেওয়া হয়, সেটাই হচ্ছে কি তোমার পদমর্যাদা। যেমন ধরো কোথাও একটা অনুষ্ঠান হলে, যেমন ধরো বিশেষ করে কোনো দূতাবাসে বা কোনো রাষ্ট্রীয় প্রোগ্রামে কি হয়, অনুষ্ঠানে কি পদমর্যাদা অনুযায়ী কি থাকে, বসার ব্যবস্থা থাকে। কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে কি হবে, নিমন্ত্রিত অতিথিরা কোথায় বসবে সেটা কিন্তু তার পদমর্যাদা অনুযায়ী কি করা যায়, ঠিক করা থাকে, বা সেভাবেই কিন্তু সবাই আসন গ্রহণ করে থাকে। আর কিসের ভিত্তিতে তোমার এই যে উচ্চ নিচু মর্যাদার অধিকারী হয়ে থাকে, অর্থাৎ কিসের ভিত্তিতে তার মর্যাদা নিয়ন্ত্রিত হয়, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে? কি ব্যক্তির ভূমিকাটা, অর্থাৎ কি ব্যক্তির ভূমিকা বা ব্যক্তির কার্যাবলীর, ব্যক্তির ভূমিকা এবং ব্যক্তির কার্যাবলীর ভিত্তিতে তার মর্যাদাটা আসলে নির্ধারিত হয়। তাহলে দেখো, এখন এটা কিন্তু দুইভাবে হয়। একটা হচ্ছে কি আরোপিত, আরেকটা হচ্ছে আরোপিত মর্যাদা, আরেকটা হচ্ছে অর্জিত মর্যাদা। ধরো আরোপিত কি, সে ব্যক্তি যখন কি করে, গায়ের রং বা চেহারা এই ধরনের, ঠিক আছে, এগুলোর ভিত্তিতে যখন কাউকে মর্যাদা প্রদান করা হয়, তখন সেটা হয় কি আরোপিত।
অর্থাৎ নিজে নিজে পরিশ্রম করে অর্জন করে নাই, সে বাই হিসাবে পেয়েছে, ঠিক আছে, তার বংশগত সূত্রে পেয়েছে বা পিতামাতার কাছে পেয়েছে, সেটা হচ্ছে কি আরোপিত। আর অর্জিতটা কি, যখন ব্যক্তির কাজকর্ম যোগ্যতা বা পারদর্শিতার ভিত্তিতে যখন যে মর্যাদা সে অর্জন করে, তখন সেটাকে কি বলা হয়, অর্জিত মর্যাদা। তখন দেখবা যে আমরা যে ধরনগুলো পড়ছি জাতি বর্ণ প্রথার মধ্যে বিশেষ করে আমরা দেখছি কি তোমার আরোপিত মর্যাদাটা আমরা বেশি পরিমাণ দেখতে পাই। আর সামাজিক শ্রেণীর মধ্যে আমরা কি দেখেছি, অর্জিত মর্যাদাটা বেশি দেখা গেছে। তাহলে তাহলে দেখো তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, তাহলে তোমরা বুঝতে তো সামাজিক পদমর্যাদা কি, যে বিষয় বৈশিষ্ট্য বা গুণের ভিত্তিতে কোনো ব্যক্তিকে সমাজে কি করা হয়, একটা বিশেষ স্তর বা অবস্থানে গণ্য করা হয়, তখন তাকে সামাজিক মর্যাদা বলে। তাহলে আমরা আমাদের প্রথম কনসেপ্টটা নিয়ে আলোচনা শেষ করলাম, সোশ্যাল স্ট্যাটাস। এখন আসো যে আমরা জাতি বর্ণ এবং শ্রেণীর মধ্যে আমাদের আলোচনাটা শুরু করব। পার্থক্যটা গত ক্লাসে আমরা কিন্তু এই দুইটা ধরনের বৈশিষ্ট্যগুলা বা কি উপাদান বা কি বিশিষ্ট্য জাতি বর্ণ এবং শ্রেণীর মধ্যে আছে, সেগুলো কিন্তু গত ক্লাসে আমরা আলোচনা করছি। তারই ভিত্তিতে আজকে আমরা কি করব, এই দুইটার মধ্যে পার্থক্যটা আলোচনা করব। তাহলে দেখো, প্রথমটা কি বলা যায়, জাতি বর্ণ হলো একটা বদ্ধ ব্যবস্থা, ক্লোজ সিস্টেম, আর শ্রেণী হলো কি উন্মুক্ত ব্যবস্থা, অর্থাৎ কোনো বিশেষ। তাহলে জাতিবর্ণ হলো কি, জাতিবর্ণ হলো বদ্ধ ব্যবস্থা, আর শ্রেণী হচ্ছে উন্মুক্ত ব্যবস্থা। এটার মানেটা কি, জাতিবর্ণ কেন বদ্ধ ব্যবস্থা কেন? দেখো যে গত ক্লাসে আমরা বলছিলাম যে কোনো বিশেষ জাতিবর্ণের সদস্য নীতিগতভাবে অন্য কোনো জাতিবর্ণের সদস্যপদ অর্জন করতে পারে না। তার জন্ম এবং মৃত্যু একই জাতিবর্ণের মধ্যেই সীমিত। আর কোনো বিশেষ শ্রেণীর সদস্য, শ্রেণীর ক্ষেত্রে কি বলা যায়, কোনো বিশেষ শ্রেণীর সদস্য কি করতেছে, তার নিজের চেষ্টায় বা অন্য কোনো উপায়ে কি করতে পারে, সে উচ্চ শ্রেণী বা নিচু শ্রেণীতে চলে যেতে পারে। অর্থাৎ তাহলে দেখো, তাহলে শ্রেণীটা হলো কি উন্মুক্ত, এখানে যে কেউ তার ভাগ্যের পরিবর্তন করতে পারে। আজকে সে দরিদ্র আছে, কিন্তু তার পরিশ্রম, মেধা বা যোগ্যতা ছাড়া কিন্তু সে উচ্চ শ্রেণীতে যেতে পারে, কিন্তু জাতি বর্ণের ক্ষেত্রে সেটা সম্ভব না। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে যে জাতি বর্ণ হচ্ছে একটা কি অন্তর্ভুক্ত বিবাহ ভিত্তিক গোষ্ঠী। তাহলে আবারও বলতেছি, জাতি বর্ণটা কি, জাতি বর্ণ হলো অন্তর্ভুক্ত বিবাহ ভিত্তিক গোষ্ঠী, কিন্তু শ্রেণী তা নয়। এটার ব্যাখ্যাটা কি, দেখো জাতি বর্ণে কোনো সদস্যকে নিজ জাতি বর্ণ বা গোষ্ঠীর মধ্যে কি করতে হয়, বিয়ে করতে হয়, কিন্তু কিন্তু সে অন্য জাতি বর্ণের মধ্যে বিবাহ তাকে আইন, তার ধর্মীয় বা আইন কি বা সামাজিকভাবে নিষিদ্ধ। কিন্তু কোনো বিশেষ শ্রেণীর সদস্য অন্য শ্রেণীতে বিবাহ কি করতে পারে, বিবাহ করতে পারে। অর্থাৎ বিয়ের পাত্রপাত্রী নিজের পছন্দ মতোই এখানে বিয়ে করার যোগ্যতা রাখে। আর আরেকটা পার্থক্য কি, যে জাতি বর্ণের ক্ষেত্রে কোনো ব্যক্তির মর্যাদা কি জাতির জন্মসূত্রেই নির্ধারিত। 3 নাম্বার পার্থক্যটা আমি কি বললাম একটু শোনো, যে জাতি বর্ণের ক্ষেত্রে কোনো ব্যক্তির মর্যাদা কি তার জন্মসূত্রে, অর্থাৎ জাতি বর্ণ কর্তৃক, ঠিক আছে, তার জাতি বর্ণ কর্তৃক নির্ধারিত কিংবা জাতি বর্ণ কর্তৃক অর্পিত। আর পক্ষান্তরে তোমার দেখো, কোনো শ্রেণীর ক্ষেত্রে কোনো ব্যক্তির কি মর্যাদা তার যোগ্যতার ভিত্তিতে অর্জিত। দেখো যে জাতি বর্ণের ক্ষেত্রে যে কথাটা বলা হয়, ঠিক আছে,
দেখো জাতি বর্ণের ক্ষেত্রে কি কথাটা বলা হয়, জাতি বর্ণের ক্ষেত্রে বলা হয় যে কোনো উচ্চ জাতি বা বর্ণের কোনো ব্যক্তি দরিদ্র হলো সে মান মর্যাদার অধিকারী, অর্থাৎ সে উচ্চ বর্ণেরই বলে বিবেচিত হয়। যেমন ধরো আমরা গত ক্লাসে জাতি বর্ণের ক্ষেত্রে যে প্রধান চারটা ধরন বলছিলাম, জাতি বর্ণের যে প্রধান চারটা যে বর্ণ, যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এখন সবচেয়ে বড় এটা হচ্ছে কি ব্রাহ্মণ, সবচেয়ে বড় এটা কারা, বড় গোষ্ঠীটা বা বড় বর্ণ গোষ্ঠীটা হচ্ছে ব্রাহ্মণ। কোনো ব্রাহ্মণ যদি দরিদ্র হয় তাহলে কি সে তার মান মর্যাদা কিন্তু উপরের দিকেই। আর 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 শ্রেণীর ক্ষেত্রে ধনী ঘের বা উচ্চবিত্তের কোনো লোক যদি কি হয়ে যায়, দরিদ্র হয়ে পড়ে, কোনো কারণে দরিদ্র হয়, তাহলে কি তার মর্যাদাটা কি হয়ে যায়, তাহলে সে আর ওই উচ্চ বর্ণ বা উচ্চ শ্রেণীর থেকে যেই সুযোগ সুবিধা পেত বা মর্যাদা ছিল, সে যখন দরিদ্র হয়ে যায় তখন আর সেই মর্যাদা বা সেই সুযোগ সুবিধাটা তার থাকে না। তারপরে 4 নম্বর পার্থক্য হচ্ছে জাতি বর্ণগুলো কি সাধারণত একটা পেশাভিত্তিক গোষ্ঠী, এটা পেশাভিত্তিক গোষ্ঠী। এর মানে কি জাতি বর্ণ হচ্ছে একটা পেশা, এই পেশা যেন জন্ম বা ভাগ্য কর্তৃক নির্ধারিত, এই ধরনের একটা থাকে। অর্থাৎ যে জাতি বর্ণের যে পেশা নিয়োজিত থাকে তাকে সেই পেশায় কাজই করতে হয়। কিন্তু শ্রেণীর ক্ষেত্রে কারোর কি এটা শ্রেণী কোনো একটা উন্মুক্ত অবস্থা, সেখানে কারোর কোনো পেশা নির্ধারিত নয়, সেখানে সে তার মেধা বা যোগ্যতার বলে কি করে তার কাজ সে পায় বা কাজ করতে হয়। আর জাতি বর্ণের কতগুলো অপরিবর্তনীয় বা দুষ্পরিবর্তনীয় সামাজিক বিধিনিষেধ মেনে চলতে হয়। তাহলে দেখো 5 নম্বর পার্থক্যটা আমরা কি বললাম, যে জাতি বর্ণের ক্ষেত্রে কতগুলো অপরিবর্তনীয় বা দুষ্পরিবর্তনীয় কতগুলো নিয়ম কানুন বা সামাজিক বিধিনিষেধ তাকে মেনে চলতে হয়। অর্থাৎ দেখো জাতি বর্ণের সদস্যদের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী, জাতি বর্ণের নিয়ম অনুযায়ী কোনো গোষ্ঠীর সদস্যরা অন্য গোষ্ঠীর সদস্যদের বসে একসাথে এমন অবস্থা দেখা যায় একসাথে বসে আহারও করতে পারে না, যে ব্রাহ্মণের সাথে বসে শূদ্র বা ক্ষত্রিয় লোকজন একসাথে বসে আহার করতে পারে না। যদিও এখন আধুনিক যুগে কিছু পরিবর্তন হচ্ছে, কিন্তু সামাজিক ক্ষেত্রে এটা সম্ভব না, কোনো অনুষ্ঠানে সেটা দেখা যায় না। ভারতে এখনো জাতি বর্ণ প্রথা অনেক আমরা দেখতে পাই, কিন্তু সেটা এখনো তারা একটা মেনে চলার চেষ্টা করে। তাহলে দেখো শ্রেণীর ক্ষেত্রে এই ধরনের অপরিবর্তনীয় বা দুষ্পরিবর্তনীয় কোনো বিধি নিষেধ নাই, ঠিক আছে। আর 6 নম্বর পার্থক্যটা কি, যে জাতি বর্ণের ক্ষেত্রে দেখা যায় কি যে ব্যক্তি হচ্ছে কি সমাজ ব্যবস্থার দাস জাতি বর্ণের ক্ষেত্রে, অর্থাৎ তার স্বাধীন চিন্তা, তার স্বাধীনভাবে পেশা গ্রহণ, স্বাধীনভাবে মানুষের সাথে সম্পর্ক স্থাপনের কোনো সুযোগটা সীমিত। অর্থাৎ এই ব্যবস্থাটা কি তেমন উদারনৈতিক কোনো ব্যবস্থা না, ঠিক আছে, এই ব্যবস্থাটা তেমন উদারনৈতিক কোনো ব্যবস্থা না, তেমনিভাবে কি এটা গণতান্ত্রিকও নয়। আর শ্রেণী কি আমরা দেখতে পাই, শ্রেণী ব্যবস্থায় মানুষ অনেকটা কি হচ্ছে, মানুষ অনেকটা স্বাধীন এবং মুক্ত, এবং তাই এটা উদারনৈতিক এবং গণতান্ত্রিক। তাহলে এটা হচ্ছে আমাদের 6 নম্বর পার্থক্য। তাহলে এখন আসো আরেকটা পার্থক্য কি, যে জাতি বর্ণ এবং শ্রেণী ব্যবস্থা দুইটাই সামাজিক অসমতার ধারক বাহক। তবে জাতি বর্ণ যেখানে সামাজিক অসমতাকে অনেকটা স্থায়ী এবং অপরিবর্তনীয় বলে মনে করা হয়, আর শ্রেণী ব্যবস্থায় সামাজিক অসমতার মধ্যে কি থাকে, পরিবর্তনশীলতার সুযোগ নিহিত থাকে। 8 নম্বর পার্থক্যটা কি, 8 নম্বর জাতি বর্ণ প্রথা রক্ষণশীল সমাজের পরিচয় বহন করে, ঠিক আছে। আর জাতি বর্ণ ব্যবস্থার সমাজ হয় কি ঐতিহ্যপ্রিয়, এই সমাজে স্বাধীন পেশা ও প্রয়াসকে তেমন সমর্থন করা হয় না বা দেওয়া হয় না। ব্যক্তির কর্মপ্রেরণাকে
এবং বিভিন্ন কাজকর্মের সৃজনশীলতাকে তেমন কি প্রশংসনীয় বা ভালো দৃষ্টিতে দেখে না। পক্ষান্তরে তোমার জাতি বর্ণ শ্রেণী ব্যবস্থায় কি এমন শ্রেণীভিত্তিক সমাজে সমাজটা হয় কি প্রগতিবাদী ও উন্নয়নকামী। ঠিক আছে, তাহলে পক্ষান্তরে জাতি বর্ণ নাই, সেই সমাজটা কি হচ্ছে, সেই সমাজ অর্থাৎ শ্রেণীভিত্তিক সমাজে কি হচ্ছে, সেই সমাজটা হয় প্রগতিবাদী ও উন্নয়নকামী। আর একটা জিনিস খেয়াল রাখবো যে আমাদের এই উপমহাদেশে যে গণতন্ত্রের বা ধনতন্ত্রের বিকাশ না হওয়ার একটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে এই জাতিবর্ণ ব্যবস্থা। আচ্ছা, লাস্ট পার্থক্যটা আমরা তাহলে দেখি যে কি জাতিবর্ণ ব্যবস্থা সমাজে কি প্রতিযোগিতার কোনো সুযোগ নেই। জাতিবর্ণ ব্যবস্থায় কি যে প্রতিযোগিতার কেমন কোনো সুযোগ নাই। আর ব্যক্তির পদমর্যাদা অনুযায়ী, ব্যক্তির কি পদমর্যাদা জন্মসূত্রে প্রাপ্ত, তাই এখানে প্রতিযোগিতার প্রয়োজন হয় না বললেই চলে। আর পক্ষান্তরে কি হচ্ছে তোমার দেখো শ্রেণীভিত্তিক সমাজে, পক্ষান্তরে শ্রেণীভিত্তিক সমাজে কি দেখা যায়, ওই সমাজটা হচ্ছে প্রতিযোগিতা নির্ভর সমাজ। ঠিক আছে, প্রতিযোগিতা নির্ভর সমাজ অর্থাৎ ব্যক্তির পদমর্যাদার উত্থান পতন নির্ভর করে প্রতিযোগিতার অর্জিত ফলের উপর। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের জাতি বর্ণ আর শ্রেণীর মধ্যে পার্থক্য। তাহলে এখন আমরা আলোচনা করব আচ্ছা আরেকটা কনসেপ্ট, সামাজিক অসমতা, যেটাকে বলা হয় সোশ্যাল ইনইকুয়ালিটি। তাহলে আমরা একটা গুরুত্বপূর্ণ কনসেপ্টে যাই, সেটা হচ্ছে সামাজিক অসমতা, সোশ্যাল ইনইকুয়ালিটি, ইংরেজিতে বলা হয় সোশ্যাল ইনইকুয়ালিটি। দেখো এটা সমাজবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট, তোমাদেরকে আমি গত ক্লাসেও বলেছি। তাহলে আসো, তাহলে আমরা শুরু করি সামাজিক অসমতা কি। তাহলে দেখো তার আগে দেখো সমতা তাহলে কি, এটার বিপরীতে যদি আমরা বলি সমতা কি, হোয়াট ইজ ইকুয়ালিটি। সমতা বলতে বোঝায় কি সমান হওয়া, তাই না, সমান হওয়া, সমান হওয়া, স্টেট অফ বিং ইকুয়াল। যেমন ধরো, যেমন কি বলা যায়, যেমন আইনের দৃষ্টিতে সবাই সমান, অথবা বলা যায় কি মহিলারা অদ্যাবধি পুরুষের ন্যায় সমান অধিকার অর্জনে সফল হওয়া সংগ্রাম চালিয়ে যাচ্ছে, তাই না। তাইলে দেখো, তাইলে এটার বিপরীতে কি দাঁড়াচ্ছে, ধরো মানুষের আকার আকৃতি মাত্রা ইত্যাদির ক্ষেত্রে সমতার অভাবই হচ্ছে অসমতা। আবার এভাবে বলতে পারি আমরা পদমর্যাদা সম্পদ সুযোগ সুবিধা ইত্যাদির ক্ষেত্রে কি অশোভন বা অন্যায্য অধিকার বা অন্যায্য পার্থক্যই হলো অসমতা। তোমার এনসাইক্লোপিডিয়া অফ সোশিওলজি যে কি সংজ্ঞা দেওয়া আছে, সামাজিক অসমতার সংজ্ঞা দিতে গিয়ে সমাজবিজ্ঞানী এলমার যে কথাটা বলছেন, কি বলছেন, যে সামাজিক অসমতা বলতে বোঝায় এমন একটা অবস্থা। তাহলে সামাজিক, উনি এলমার কি বলছেন এনসাইক্লোপিডিয়া অফ সোশিওলজিতে, উনি যে কথাটা বলছেন, যে কি বলছেন, সামাজিক অসমতা বলতে বোঝায় এমন একটা অবস্থা যেখানে সমাজের সদস্যবৃন্দ অসম পরিমাণ, সমাজের সদস্যবৃন্দ কি অসম পরিমাণ বা মাত্রায় সম্পদ খ্যাতি বা ক্ষমতার অধিকারী হয়। তাহলে উনি কি বলছেন, দেখো সমাজের সদস্যবৃন্দ কিসের ভিত্তিতে, দেখো সম্পদ, তারপরে হচ্ছে কি খ্যাতি, তারপরে ক্ষমতা,
উনি এইভাবে বলছেন যে কি বলছেন, সমাজের সদস্যরা অর্থাৎ সমাজের নাগরিকরা বা সমাজের মানুষরা, ঠিক আছে। উনি এলমার এনসাইক্লোপিডিয়া সোশ্যালিস্টের সামাজিক অসমতার যে সংজ্ঞা দিয়েছেন সেখানে উনি কি বলছেন, উনি এখানে বলছেন যে সামাজিক অসমতা বলতে বোঝায় এমন একটা সিচুয়েশন বা এমন একটা অবস্থা যেখানে সমাজের সদস্যবিন্দু, ঠিক আছে, সমাজের সদস্যবিন্দু অর্থাৎ সমাজের নাগরিকরা বা সমাজের মানুষরা কি অসম পরিমাণ অর্থাৎ সমান না, সমান পরিমাণ না, অসম পরিমাণ বা মাত্রায় সম্পদ, খ্যাতি বা ক্ষমতার অধিকারী হয়, ঠিক আছে। তাহলে যখন সমাজের সদস্যদের মধ্যে কারো সম্পদ বেশি, কারো খ্যাতি বেশি বা কারো কম, কারো বেশি, তখনই কি হয়, ওনার দৃষ্টি তখন কি হয়, তখন সেখানে সামাজিক অসমতা হয়। আর ক্রিসবার্গ, সমাজবিজ্ঞানী ক্রিসবার্গ কি বলছেন যে সামাজিক অসমতা হচ্ছে এমন একটি ক্রমোচ্চমান, সামাজিক অসমতা হচ্ছে এমন একটা ক্রমোচ্চমান কে নির্দেশ করে যেখানে অন্যান্য ব্যক্তি বা গোষ্ঠী বা পদের তুলনায় কতিপয় ব্যক্তি বা গোষ্ঠী বা পদের অধিক কাঙ্ক্ষিত জিনিস বা বিষয়বস্তু রয়েছে, ঠিক আছে। অর্থাৎ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কিছু জিনিস বেশি আছে আরেকজনের তুলনায়, এগুলো বেশি আছে, তখনই কি তখনই সেটাকে উনি সামাজিক অসমতা বলছেন। তাহলে দেখো আমরা একটা উদাহরণ দিই। দেখো সামাজিক অসমতা, আমরা যদি সমাজের দিকে তাকাই তাহলে কিন্তু আমাদের সমাজে কি আমরা কি দেখব, সামাজিক অসমতা দেখতে পারবো। আমরা যদি দেখি যে কি সবাই কি সমান, সবার হাতের মোবাইলটা কি সমান, কারোটা 2000, কারোটা 5000, কারোটা 10,000, কারোটা 50,000, কারোটা 1 লাখ টাকা দামি, এটা কি, এটার মূলটা কি, এটাই তো একটা সামাজিক অসমতার উদাহরণ। সমাজের সবার সম্পত্তি এক, সমাজে সবার মর্যাদা কি এক, সবার আয় কি এক না। তোমরা দেখো যে একটা শিশু যখন মাতৃগর্ভে আসে তো কি সব মানব শিশু কি সমান সুযোগ সুবিধা পায় না। জন্মের পর ধীরে ধীরে মানব শিশু কি করে, মানব শিশু লক্ষ্য করে যে সমাজে কাঙ্ক্ষিত জিনিসে সবার সমান অধিকার নাই। একটা শিশু জন্মের পর থেকে আস্তে আস্তে বুঝতে পারে যে সমাজে কাঙ্ক্ষিত জিনিসে সবার সমান অধিকার নাই, ঠিক আছে। বিভিন্ন সমাজে অবশ্যই কাঙ্ক্ষিত বিষয়বস্তুটা নিয়েও কথা আছে যে কি বিভিন্ন সমাজে বিভিন্ন জিনিসকে কি কাঙ্ক্ষিত জিনিস বা বিষয়বস্তু বলে গণ্য করা হয়। এখন কাঙ্ক্ষিত জিনিস বলতে কি বোঝায়? কাঙ্ক্ষিত জিনিস বস্তুগত হইতে পারে, অবস্তুগত হইতে পারে। যেমন কাঙ্ক্ষিত জিনিস কি বস্তুগত কি, যেমন কারোর কাছে টাটকা পুষ্টিকর খাবার, ঠিক আছে, সোনা দানা, বাড়িঘর, পোশাক আশাক, এগুলো কি কাঙ্ক্ষিত জিনিস অর্থাৎ বস্তুগত জিনিস। আবার অবস্তুগত জিনিসটা কি, সেটা হচ্ছে শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান, বন্ধুত্ব, এগুলো হচ্ছে কি কাঙ্ক্ষিত জিনিস। তাহলে দেখো জিনিসটা বস্তুগত হোক আর অবস্তুগতই হোক, ঠিক আছে, তাহলে যাই হোক না কেন এই যে কাঙ্ক্ষিত বা আমাদের যে কাঙ্ক্ষিত বা বস্তুগত বা অবস্তুগত, এগুলো কি, এগুলো আসলে একটু দুষ্প্রাপ্য, তাই না? এগুলো একটু দুর্লভ বা দুষ্প্রাপ্য। তাহলে দেখো এই কেন এগুলো দুর্লভ বা দুষ্প্রাপ্য, কারণ হচ্ছে এগুলোর চাহিদা যোগানকে ছাড়িয়ে যায়, এই কারণে এগুলো হচ্ছে দুর্লভ বা দুষ্প্রাপ্য। কিছু লোক তাদের জীবনে অন্যদের তুলনায় কি হচ্ছে প্রচুর সম্পদশালী বা বিখ্যাত জিনিসে অধিকার লাভ করে না? সমাজে কি সবার কি বাড়িঘর আছে, সবার কি ব্যাংক ব্যালেন্স বেশি আছে, সবার কি জায়গা জমি বেশি আছে? বেশি নাই। তাহলে কিছু লোক অন্যদের তুলনায় কি
এই যে দুর্লভ বা মূল্যবান জিনিসগুলো বেশি পাচ্ছে না? পাচ্ছে তো। কারণ কেন? কারা এই যে এই বেশি সুযোগ সুবিধাগুলো কারা বেশি লাভ করে? কারা লাভ করে? কিভাবে লাভ করে? ঠিক আছে, দেখো কারা লাভ করে, কিভাবে লাভ করে। যেমন ধরো আমরা যদি মানুষের সমাজে এক সময় কি দেখা গেছে যে ক্ষমতার ভিত্তি এক সময় কি ছিল, আমরা যদি প্রাচীন বা সরল আগের সমাজগুলাই দেখি, যাদের দৈহিক শক্তির অধিকারী ছিল, ঠিক আছে, সরল প্রযুক্তি নির্ভর সমাজগুলাতে ব্যক্তিগত গুণাবলীর ভিত্তিতেই তারা কি করত? তারা এই মর্যাদা বা কাঙ্ক্ষিত জিনিসগুলো লাভ করত। আর আধুনিক জটিল সমাজে খ্যাতি বা মর্যাদা অর্জনে কি জিনিসগুলা ব্যক্তিগত গুণাবলীর সাথে সামাজিক উপাদান সমূহ কি হয়েছে? যুক্ত হয়েছে। ঠিক আছে, যেমন ধরো সামাজিক উপাদানগুলা কি ব্যক্তিগত গুণাবলী আছে, তার দৈহিক শক্তি আছে, এর সাথে কি তার শিক্ষাগত যোগ্যতা, তার মেধা, তার বুদ্ধি, তার পরিশ্রম, এগুলোর ফলে সে কি করতেছে? এই দুর্লভ বা কাঙ্ক্ষিত জিনিসে সে বেশি অর্জন করতে পারবে বা বেশি অর্জন করতে পারবে বা বেশি অধিকার সে প্রতিষ্ঠা করতে পারছে। তাহলে দেখো তাহলে সামাজিক অসমতাটা বলতে তাহলে আমরা কি বুঝি? তাহলে সামাজিক অসমতা বলতে আমরা বুঝি কাঙ্ক্ষিত বিষয়বস্তু তে অসম অধিকার। কাঙ্ক্ষিত বিষয়বস্তুতে অসম অধিকার। একটা জিনিস মনে রাখবা যে সমাজই কি, যে সমাজই তার দুর্লভ, মূল্যবান তথা কাঙ্ক্ষিত বিষয়বস্তু বা সম্পদগুলোকে বিভিন্ন উপাদানের যেমন মেধা, যোগ্যতা ভিত্তিতে সমাজের সদস্যদের মধ্যে অসমভাবে বন্টন করে। তাই না? সব কি সমভাবে বন্টন? সমভাবে বন্টন না। তাই সামাজিক অসমতা বলতে কি বোঝায়? তাহলে সামাজিক অসমতা বলতে আমরা বুঝি যে কাঙ্ক্ষিত বিষয়বস্তুতে অসম বন্টন। ঠিক আছে, তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় সামাজিক অসমতা কি, তাহলে যে আমরা তখন যে আলোচনা করলাম সেটার ভিত্তিতে আমরা কি দাঁড়াচ্ছে? আমরা কি বলতেছি যে সামাজিক অসমতা বলতে বুঝি কাঙ্ক্ষিত বিষয়বস্তুর তে অসম অধিকার। আসলেই তো দেখো যে এই সমাজে কারোর গাড়ি আছে, কারোর গাড়ি নেই। তো গাড়ি একটা কি, একটু দুর্লভ বা একটু দামি জিনিস, সবাই কি তা কিনতে পারে না। কারোর দামি মোবাইল, কারোর দামি শার্ট, দামি গাড়ি, কারোর বাড়ির 3টা 4টা 5টা, আবার অনেকের গৃহহীন, তাই না? তাহলে দেখো তাহলে কি হচ্ছে? এইটার মূলটা কি? অসমতা। তাহলে অসমতাগুলো কিভাবে তৈরি হচ্ছে? অসমতাগুলো তৈরি হচ্ছে, কিছু তৈরি হচ্ছে জৈবিকভাবে, কিছু হচ্ছে সামাজিকভাবে। তো জৈবিকভাবে কি জৈবিকভাবে কি? জৈবিক ভাবটা আসতে পারে তোমার দৈহিক গুণাবলীর ভিত্তিতে, তার মেধার ভিত্তিতে, ঠিক আছে, বর্ণের ভিত্তিতে, এগুলো হচ্ছে জৈবিকভাবে। আর অজৈবিকভাবে কি? তার আয়, তার পেশা, ঠিক আছে, তার সম্পদ, এগুলোর ভিত্তিতে সামাজিকভাবে অসমতা দেখা যায়। তাহলে সবাই যদি সবকিছু সমানভাবে পেত তাহলে তার অসমতা থাকতো না। তাহলে এখন আমরা আজকে আরেকটা জিনিস আলোচনা করব, যে সেটা হচ্ছে সামাজিক অসমতা ও সামাজিক স্তরবিন্যাসের মধ্যে সম্পর্কটা কি। দেখো আধুনিক সমাজবিজ্ঞানীগণ, ঠিক আছে, আধুনিক সমাজবিজ্ঞানীগণ সামাজিক স্তরবিন্যাসকে সামাজিক অসমতারই একটি গুরুত্বপূর্ণ দিক হিসাবেই চিহ্নিত করেছেন। এই কারণেই তোমরা দেখবা তারা সোশ্যাল ইনইকুয়ালিটির সাথে সামাজিক অসমতার বিভিন্ন দিক নিয়ে আলোচনার সাথে কি তারা সামাজিক স্তরবিন্যাসও আলোচনা করেছেন। সামাজিক স্তরবিন্যাসটা আসলে কি? সামাজিক স্তরবিন্যাস হচ্ছে সামাজিক অসমতার একটা স্ট্রাকচার্ড সিস্টেম। সামাজিক স্তরবিন্যাস হচ্ছে সামাজিক অসমতারই একটি স্ট্রাকচার্ড সিস্টেম বা কাঠামোবদ্ধ
ব্যবস্থা। অর্থাৎ স্তর বিন্যাস হচ্ছে ইনস্টিটিউশনালাইজড ইনইকুয়ালিটি, অর্থাৎ প্রাতিষ্ঠানিক অসমতা। আমি আবারও বলতেছি যে আমরা দুইটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট আলোচনা করেছি, ঠিক আছে, যে যে তাহলে সামাজিক স্তর বিন্যাস হচ্ছে সামাজিক অসমতার কি একটা স্ট্রাকচার, অর্থাৎ কাঠামোবদ্ধ ব্যবস্থা। আর অর্থাৎ কি বলতে পারি, স্তর বিন্যাস হচ্ছে ইনস্টিটিউশনালাইজড ইনইকুয়ালিটি বা প্রাতিষ্ঠানিক অসমতা। তাহলে দেখো, সামাজিক অসমতা আসলে একটা ব্যাপক বিষয়। সামাজিক অসমতা হচ্ছে কি একটা ব্যাপক বিষয়, আর এইটারই একটা বিশেষ ক্ষেত্র বা প্রত্যয় হচ্ছে স্তর বিন্যাস। তবে নিয়ম ও কাঠামোর ভিত্তিতে সামাজিক স্তর বিন্যাস হচ্ছে স্থির এবং অটল রূপ পরিগ্রহ করে। এই জন্যই কি স্তর বিন্যাস ও অসমতার মধ্যে পার্থক্য করতে গিয়ে তোমার সমাজবিজ্ঞানী ক্রিসবার্গ যে কথাটা বলছেন, কি বলছেন, উনি বলছেন সামাজিক স্তর বিন্যাস হলো অসমতার, সামাজিক স্তর বিন্যাস কি হলো এমন একটা অটল ও স্থির ব্যবস্থা যা নিয়ম ও কাঠামোর ভিত্তিতে বা নির্ভরে গড়ে ওঠে। আর পক্ষান্তরে আমরা জানি সামাজিক অসমতা বলতে কাঙ্ক্ষিত বিষয়বস্তুতে ব্যক্তি বা গোষ্ঠীর অসম অধিকারকে বোঝায়, ঠিক আছে, অর্থাৎ কাঙ্ক্ষিত বিষয়বস্তুর অসম বন্টনকে বোঝায়। তাই অসমতার প্রাতিষ্ঠানিক দিক থেকেই কি বলা হচ্ছে, স্তরবিন্যাস বলা হয়েছে। এই কারণেই, ঠিক আছে, এই কারণেই প্রাতিষ্ঠানিক অসমতা বিশ্লেষণে স্তরবিন্যাস পদটিকে ব্যবহার করা হয়। তাহলে দেখো, আজকে আমরা কি কি জিনিস আলোচনা করলাম। আজকে আমরা সামাজিক পদমর্যাদা নিয়ে আলোচনা করলাম, জাতি বর্ণ ও শ্রেণীর মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করলাম, সামাজিক অসমতা কনসেপ্টটিকে আলোচনা করলাম, এবং সামাজিক অসমতা এবং সামাজিক স্তর বিন্যাসের মধ্যে সম্পর্কটা কি বা পার্থক্যটা কি সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তোমরা বাসায় এই জিনিসগুলো বারবার পড়বে, পড়ার বারবার। এখন এই সিস্টেমে এমসিকিউ সিস্টেম বা এখনকার পরিস্থিতিতে ভালো করে না বুঝে পড়ার কোনো সুযোগ নেই। ভালো নাম্বার পেতে হলে ভালো করে বারবার পড়তে হবে, তাহলে তুমি ভালো করবে।